আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভিত্তি উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যুক্তফ্রন্টের নেতারাও। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বেলা 11:15টার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাক্ষাৎকালে খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে শোক ও সমবেদনা জানান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনা হয়। পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা জুনায়েদ আল হাবিবি, আমার বাংলাদেশ পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান। সাক্ষাৎ করেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দল গণসংহতি আন্দোলনের নেতারাও। সাক্ষাৎ শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা, এই যে সংস্কার পর্ব শেষ করা, নির্বাচন, সংবিধান সংস্কার, পরিষদের সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়ন, এই যে জাতীয় পুনর্গঠনের জন্য আমাদের যে ন্যূনতম ঐকমত্য, যুগপৎ ধারাবাহিকতায় সেটা চলছে এবং সেটা নির্বাচনে তার প্রতিফলন ঘটবে। আমরা শেষ পর্যন্ত ঐকমত্যের জায়গায় থাকব। কার্যালয়ে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবাণী গ্রহণ করেন তারেক রহমান। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার স্মরণ সভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে পেছনে টেনে নেওয়ার চক্রান্ত আছে, ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে। আরও জানাচ্ছেন রুদ্র রফিক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। এতে যোগ দেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি নেতারা। বেগম জিয়ার স্মরণে 1 মিনিটের নীরবতা দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। এরপর কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা হয়। সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে বেগম জিয়ার অবদান তুলে ধরেন। তিনি একদিকে ধনী, একদিকে দরিদ্র, তিনি কারো কথা ভুলে যাননি এবং সবাইকে নিয়ে সকলের উন্নয়নের, সামগ্রিক উন্নয়নের পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। লাস্ট সরকার যখন ক্ষমতা ত্যাগ করে বিএনপি, গ্রোথ ছিল 7.06%। ওই ধারা অব্যাহত থাকলে মেবি উই শুড বি গ্রোয়িং অ্যাট ডাবল ডিজিট টুডে, হয়তো ওই ধারা অব্যাহত থাকে নাই। আমরা গর্তে পড়ে গেছি, এখন গর্ত থেকে আমাদেরকে উঠে আসতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোক শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যাবে তার দল। তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নীতি অনুসরণ করে দেশ গড়তে চায় বিএনপি। একাধারে তিনি ছিলেন একজন রাজনৈতিক দলের নেত্রী, একই সঙ্গে তিনি ছিলেন আবার গোটা জাতির নেত্রী। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। বেগম জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলে অভিযোগ করেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের আরেকটি রিপোর্ট।
মৃত্যুর ষষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে জনতার ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। নেতারা জানান সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। দেশনেত্রী 17-18 বছর ধরে যে লড়াই করেছেন এদেশের মানুষকে নিয়ে, সেই লড়াইটা মুখ্যত ছিল একটি ভালো নির্বাচনের এবং গণতন্ত্র উত্তরণের জন্য। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয়নি, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে। বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের জন্য বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বলেন, দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি। যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। শহীদ জিয়া মাইনাস হওয়ার পরেও এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে স্পষ্টভাবে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। বাংলাদেশ বেগম খালেদা জিয়াকে হারিয়ে জনগণের অভিভাবক হারিয়েছে। বেগম জিয়ার আদর্শ ধারণ করে তার পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। প্রায় সপ্তাহ পেরিয়ে গেছে বেগম খালেদা জিয়ার প্রস্থানের। সাধারণ ছুটি, রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে, শেষ হওয়ার পথে দলীয় শোক কর্মসূচি। তবে শেষ হয়নি সাধারণ মানুষের ভালোবাসা, যে ভালোবাসার সুতোয় দেশের 18 কোটি মানুষকে বেঁধেছিলেন বেগম জিয়া। বাকিটা দেখুন খাল আনাবিলের রিপোর্টে। খালেদা জিয়া একজন মহিয়সীর গল্প। এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে, না লুকিয়ে নয়, দৃশ্যমান শত সহস্র অধ্যায়। সেই গল্পের জবনিকা হলো, আসলে কি জবনিকা হলো? রবি ঠাকুরের মতোই যে বলতে হয়, শেষ হইয়াও হইল না শেষ। অগণিত মানুষের ভালোবাসার কাব্য তো জানাজার ময়দানে মহাকাব্যে রূপ নিয়েছে। কত কত মানুষ ছুটে এসেছেন। বেগম জিয়ার ছুটির ঘণ্টা যে দেশের সবার কানে গিয়ে ঢং ঢং করে বেজে উঠেছে। যে বিদায় গৌরবের, যে বিদায় ঐশ্বর্যের, সে বিদায় বেগম খালেদা জিয়ার। রাজনীতির অলিগলিতে যাদের কোনোদিন পা ফেলা হয়নি, তারাও যে দূর দূরান্ত থেকে ছুটে যান খালেদা জিয়ার সমাধিতে। একটু অনুভব, একটু দেয়াল ছুঁয়ে দেখা, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কিংবা পাশেই বসে দোয়া কামনা। বেগম জিয়ার সমাধির আঙিনায় কত কত গল্প জমা হচ্ছে। ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না, ভালোবাসা কিনতে হয় ভালোবাসা দিয়ে। বেগম জিয়া সবার ভালোবাসা নিয়েই চলে গেলেন। খান আলামিন, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে ইসি সচিব জানিয়েছেন, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ছাড়াও বৈধ প্রার্থীদের চ্যালেঞ্জ করেও আপিল করা যাবে। আপিলের প্রথম দিন 42 জন প্রার্থী আপিল করেছেন বলে জানান ইসি। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আপিলকারীরা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সোমবার সকাল থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বৈধতা নিয়ে আপিল করার সুযোগ। নির্বাচন কমিশন ভবনে 10 অঞ্চলকে ভাগ করে 10টি বুথের মধ্যে দিয়ে এই আবেদন নেওয়া হচ্ছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত করা যাবে এই আপিল আবেদন। নানা চাপের মধ্যে দিয়ে সঠিক যাচাই বাছাই না করে প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। যে 1% আমরা জমা দিচ্ছি, 10 জনের যে চেকিংয়ে পাঠাইছিল তারা 8 জনকে তারা বলছে যে তারা বলে আসলে এই কথা সঠিক না। এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও
আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। একজন রিটার্নিং কর্মকর্তার রুমে যদি একজন প্রার্থী নিরাপদ ফিল না করেন, তাহলে তিনি মাঠে ঘাটে তিনি কিভাবে নিরাপত্তা ফিল করবেন? বিগত দিনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, আমি মনে করতেছি সামনের নির্বাচনটা এর থেকে ভয়ঙ্কর কলঙ্কজনক হতে যাচ্ছে। এদিকে আপিল বুথ পরিদর্শন করে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নানা কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে। সেই সংক্ষুব্ধের কারণ উল্লেখ করে আপিল করলে সেটা পর্যালোচনা করা হবে। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, দুই কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন, আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, দেশে নির্বাচন উপযোগী সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্লিজ অ্যালাউ আস সাম টাইম, তাই না? আমরা উই আর ট্রাই আওয়ার বেস্ট, এটা দেখতেছেন তো আপনারা। আমরা এখনও কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। রবিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে 1824 জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পায়। বাতিল হয়েছে 726 জন প্রার্থীর মনোনয়ন। এই বাতিলের হার মোট প্রার্থীর 28%। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অসঙ্গতিপূর্ণ সম্পদ বিবরণীর তথ্য পেলে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বিকেলে দুদক সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় নয়। দুদকের নতুন গেজেটে আপোষের বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। এ সময় র্যাকের নবনির্বাচিত নেতাদের দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আমরা এটা দেখব। আমরা যখন যেখানে দরকার সেখানে কথা বলবো, অসুবিধা কি আছে? আমরা তো বললাম দুর্নীতির সাথে আপোষ নাই, দুর্নীতি কোনো আপোষযোগ্য বিষয় না। 2 নম্বর, আমরা কোনো কমিটি করব কিনা, আমাদের সময় আমরা অপেক্ষা করছি, আরো কিছু সময় যাক, তার মধ্যে আমাদের যে কার্যক্রম গ্রহণ করতে হবে। কমিটি মানেই তো এই না যে বাংলাদেশে অধিকাংশ কমিটি কমিশন শেষ পর্যন্ত কোনো কাজ করে নাই। কাজে আপনাদের দেখা দরকার আমরা কাজ করি কিনা, সেটুকু আমরা আশ্বাস দিচ্ছি, আমরা কাজ করব। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করতে চাইবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এইসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোতে যাতে ফ্যাসিস্ট ঢুকে নাশকতা না করতে পারে সেজন্য দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা। দ্রুত হাদির মামলার চার্জশিট দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদে হাদির হত্যার বিচার শেষ করা হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। প্রায় 25% গুমের ঘটনায় র্যাব জড়িত, পুলিশ জড়িত 23%। অভিযোগ রয়েছে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই এর বিরুদ্ধেও। প্রধান উপদেষ্টা দপ্তরে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার একদিন পর সোমবার গুলশানে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় গুম সংক্রান্ত কমিশন। সে সময় কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন এখনও নিখোঁজ রয়েছেন। এছাড়া গুম হওয়া 36 জনের লাশ উদ্ধার করা হয়েছে। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ 23%। এছাড়াও ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপকভাবে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে।
2 দিনের রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হয়েছে চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করলেও পরে তা বাতিল করা হয়। 25 ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের। এদিকে সুরভি শিগগিরই প্রতিকার পাবেন বলে আশা করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি একথা লেখেন। 24-এর গণ অভ্যুত্থানের সময় রায়ের বাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত 114 জনই জুলাই যোদ্ধা নন। এর মধ্যে শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহতরা ব্যক্তিরাও রয়েছেন। তবে পরিচয় শনাক্ত হওয়া 8 জনই বুলেটের আঘাতে নিহত হন বলে জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবকাতুল্লাহ। সকালে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের মরদেহের ডিএনএ নমুনা মিলিয়ে শনাক্তের ফলাফল প্রকাশ করে এইসব তথ্য জানান তিনি। এর আগে গত 7 ডিসেম্বর থেকে অজ্ঞাত পরিচয় শহীদদের লাশ উত্তোলন করে শনাক্তকরণ কার্যক্রম শুরু হয়। কোর্টের ডিরেকশন 114টি ডেড বডি আমরা উঠিয়েছি। তার ভিতর থেকে আমরা প্রত্যেককে আমরা ম্যাজিস্ট্রেট সহ যেরকম জিনিসগুলো করা সেটা করেছি। আমাদের ফরেন্সিক এক্সপার্ট যারা ছিল বিভিন্ন মেডিকেল কলেজে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদের যে ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহালের প্রতিবেদন তৈরি করা হয়েছে, ফরেন্সিক রিপোর্ট তৈরি করা হয়েছে। সিআইডির কেমিক্যাল এবং ফরেন্সিক ডিএনএ ল্যাবের যারা প্রশিক্ষিত কর্মকর্তা যারা ছিল তারা এখান থেকে স্যাম্পল নিয়ে দীর্ঘ প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি 8 জনের পরিচয়। 24-এর গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাফাই সাক্ষী বিষয়ে সিদ্ধান্ত হবে কাল। সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তদন্ত কর্মকর্তা জানে আলমকে আজ 4র্থ দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। রোববারও তাকে জেরা করেন আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বিচারিক কার্যক্রমে মামলার গ্রেফতার 10 আসামিকে ট্রাইব্যুনালে হাজির রাখা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে কেআরসি ব্রেকিং ইয়ার্ডে ডাকাতের হামলায় দায়িত্বরত সিকিউরিটি গার্ড খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত একজনের হাত ও মাথা পাওয়া গেলেও শরীরের বাকি অংশ পাওয়া যায়নি। রোববার রাতে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় কেআরসি ব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্যাপ জাহাজে ডাকাতির ঘটনায় বাধা দিলে খালেদ প্রামাণিক ও সাইফুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিন্ডিকেটের কৌশল বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। তিনি বলেন, টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে আসেনি। সচিবালয় বেসরকারি বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ 2026 ও ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, নতুন অধ্যাদেশ অনুযায়ী অনলাইন এজেন্সি নিবন্ধন পেতে 1 কোটি টাকা এবং অফলাইনের জন্য 10 লাখ টাকা জামানত দিতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নে অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল চালু করা সম্ভব না বলে জানান শেখ বশিরউদ্দিন। আমরা প্রত্যেকটা পদক্ষেপই ম্যাপ করার চেষ্টা করেছি এবং সেখান থেকে যে যে দুর্বৃত্তায়নের যে এলিমেন্টগুলো রয়েছে এগুলোকে আমরা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছি। আমাদের 3rd টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, আমরা দর কষাকষি করেছি, আমরা চেষ্টা করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তীব্র শীত ও হিম বাতাসের সাথে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। সকাল 6টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা 90% বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। ঘন কুয়াশার সাথে কনকনে বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রামের শ্রমজীবী মানুষ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। চুয়াডাঙ্গায় দিনের বেলায় সূর্যের দেখা কিছুটা মিললেও তাতে উত্তাপ না থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ BNFW এর উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানী মিরপুর 14 নাবিক আবাসিক এলাকায় এর আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন সংগঠনের সভাপতি নাদিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন BN লেডিস ক্লাব ঢাকা ও BNFWর ঢাকা চেয়ারম্যান সহ কেন্দ্রীয় ও ঢাকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক নারী পুরুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। নাদিয়া সুলতানা বলেন, শীতকালীন দুর্ভোগ লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও BNFW সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMCর প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলায় SMCর বিভিন্ন সামাজিক উদ্যোগ ও দেশের জনস্বাস্থ্য উন্নয়নে তাদের প্রচেষ্টা ও প্রতিশ্রুতিকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান। প্যাভিলিয়নে ব্রেস্টফিডিং কর্নার, স্বাস্থ্য সেবা ও বহুমুখী পণ্য উপস্থাপন করেছে SMC। উদ্বোধনের সময় SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির সহ প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা 50 বছর ধরে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে নিরলস পরিশ্রম করে আসছি, আর এই পরিশ্রমের মাধ্যমেই বাংলাদেশে শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য এবং গর্ভবতী মায়েদের এবং অন্যান্য জনগণের স্বাস্থ্য উন্নয়নে সোশ্যাল মার্কেটিং কোম্পানি একটা ব্যাপক ভূমিকা রাখছে। আলু এখন দেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল এবং খুবই সম্ভাবনাময় খাদ্য। কারণ আটা দিয়ে যেসব পণ্য তৈরি করা যায়, আলু দিয়েও সেগুলো বানানো সম্ভব। তাছাড়া আলুর ফলন অন্যান্য খাদ্যশস্যের তুলনায় প্রায় 3 গুণ হওয়ায় এই সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে খাদ্য হিসেবে এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করা যায় বলে জানান কৃষি সংশ্লিষ্টরা। সেই সঙ্গে উৎপাদিত উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে জানান তারা। এদিকে সম্প্রতি মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে আলু রপ্তানি শুরু হওয়ায় এই খাতে নতুন সম্ভাবনা দেখছে সরকার। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।